হচ্ছে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনাম জানাবো। কক্সবাজার বান্দরবানে পাহাড় ধসে আজও 7 জনের মৃত্যু। পার্বত্য এলাকায় বন্ধ বেশিরভাগ সড়ক, নিম্নাঞ্চল ডুবে পানিবন্দী শত শত পরিবার। রাস্তাটা উঁচু হলে একটু ভালো হইতো, একটু পানিতে আমরা তলায় গেছি। কোনো স্কুল বা কোনো কলেজে আমি কোনো খোলা পাই নাই, না পাওয়ার কারণে আমি এখানে এসে আসতে নিয়েছি। নিরাপদ পানির সমস্যা, খাদ্যের সমস্যা, বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের অনেক ঘরবাড়ি, দোকানপাট পানির নিচে, অবর্ণনীয় দুর্ভোগে মানুষ। সিলেট ও ময়মনসিংহ বিভাগে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। পাহাড় কাটা আর বন উজাড়কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার তাগিদ। পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। ঔপনিবেশিক সম্পর্ক আর ফুটবলের রোমাঞ্চ নিয়ে রাতে ফ্রান্স মরক্কো মুখোমুখি। কারো দ্বারা প্রভাবিত নন রেফারি, সাম্প্রতিক বিতর্কের ব্যাখ্যা দিল ফিফা। ইরানের মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় মানুষের ঢল। কিছুক্ষণের মধ্যেই দাফন। মার্কিন বোমা হামলার জবাবে কুয়েত ও বাহরাইনের ঘাঁটিতে পাল্টা আঘাত। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার ঘাটতি নেই জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গঙ্গা চুক্তি নবায়নে ইতিবাচক পথে এগোচ্ছে ঢাকা দিল্লি আলোচনা। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিলের রায় আপিল বিভাগেও বহাল। ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা। বিলের মুখ্য বিবেচনায় জুলাই সনদ। জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আমি পাঠাবো। টানা বর্ষণ, জলাবদ্ধতা আর পাহাড় ধসে বিপর্যস্ত 3 পার্বত্য জেলার জনজীবন। আজও বান্দরবানে পাহাড় ধসে প্রাণ গেছে 2 পরিবারের 5 জনের। বান্দরবান, রাঙ্গামাটি ও পাহাড় খাগড়াছড়ির বেশিরভাগ সড়কই বন্ধ। নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার। যোগাযোগ বিচ্ছিন্ন, সাজিকে আটকে পড়েছে 3 শতাধিক পর্যটক। গত 2-3 দিন ধরে বান্দরবানে বিস্তীর্ণ এলাকা ডুবে আছে পানির নিচে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবান সদর থেকে রাঙ্গামাটি, চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ উপজেলা সড়কগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। বান্দরবান কেরানীহাট সড়কের লাল ব্রিজ এলাকায় পাহাড় ধসে পড়ায় বান্দরবান কেরানীহাট সড়ক বন্ধ। উভয় পাশে আটকা পড়া যাত্রীরা বিপাকে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটি অপসারণ শুরু করে। চারিদিকে অবস্থা খারাপ। আমরা পাহাড়ের উপর থাকি, পাহাড় ধসেরও অনেক সম্ভাবনা আছে। এখন এই পরিস্থিতিতে অনেক কষ্ট হচ্ছে। আমাকে সকালবেলা স্টাফরা ফোন করা হয় যে পানি উঠে গেছে, উঠানে চলে আসছে, তো স্যার তাড়াতাড়ি ওই যে জিনিসপত্র সরাতে হবে। ওই জন্য আমি পানি হয়েছে, আমরা এখানে চলাচল করছি, অনেক কষ্ট হচ্ছে। ঠিক মতো নৌকা পাওয়া যাচ্ছে না, পরিস্থিতি বেশি খারাপ। আর রাস্তাটা উঁচু হলে একটু ভালো হইতো, একটু পানিতে আমরা তলায় গেছি। বেশিরভাগ দোকানপাট ডুবে গেছে, বেশিরভাগ ঘরবাড়ি ডুবে গেছে। 70% মানুষ এখন বন্যায় কবলিত আছে। কোনো স্কুল বা কোনো কলেজে আমি কোনো খোলা পাই নাই, না পাওয়ার কারণে আমি এখানে এসে আসতে নিয়েছি। অনেক কিছু নাই, খাওয়ার কষ্ট, পানির কষ্ট। ভোরে বান্দরবানের লামা আজিজনগরে মিশন পাড়ায় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয় স্বামী, স্ত্রী ও তাদের 5 বছর বয়সী সন্তানের। 1.5 ঘন্টা পর একই এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়।
রাঙ্গামাটি বাগাইছড়ি মারিশা দিঘিনালা সড়কের 3 কিলোমিটার এলাকায় রাস্তা ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চন্দ্রগোনা বাঙ্গালহালিয়া সড়কেও পাহাড় ধসের ঘটনা ঘটে। রাঙ্গামাটিতেও পাহাড়ি ঢলে এবং নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে এসব এলাকার মানুষ। কাপ্তায়ে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে সংসদ সদস্য দীপেন দেওয়ান। যে বাগাইছড়ির সাথে দিঘিনালার সম্পূর্ণ যোগাযোগ, বাগাইছড়ির সাথে গোটা বাংলাদেশ যোগাযোগ বিচ্ছিন্ন। আসার পরে দেখি যে এই রাস্তার দুর্ভোগের কারণে আমরা পুরা মারিশায় লাশটা পৌঁছে দিতে পারি নাই। সর্বশেষ আমাদের ঘরে 2007 সালে পানি উঠছে, এখন আবার এই যে 2026 সালে উঠলো, এখনো পানি ঘরে পানি। নিরাপদ পানির সমস্যা, খাদ্যের সমস্যা, বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। মানুষ অনেক কষ্টে আছে, মানুষ কেউ না খাইয়ে মরতেছে, কেউ পানিতে ডুবে মরতেছে। খাগড়াছড়ির বেতছড়ি, মারমাপাড়া, বিচিতলা, লারমাপাড়া, বটতলার আংশিক এলাকা এখনো জলাবদ্ধতার কবলে। চেঙ্গি ও মাইনি নদীর পানি কিছুটা কমলেও প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামেনি। কবাখালী, মেরুং সহ কয়েকটি স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ। দিঘিনালা থেকে সাজেক, লংদু ও বাগাইছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। দিঘিনালা 33 কেবি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ। বাড়ি পানিতে একদম ডুবে গেছে, চাল পর্যন্ত পানির নিচে। কেউ কেউ নিজের আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, কেউ কেউ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে। তো খুবই দুর্ভোগে আছে আমাদের এলাকার মানুষজন। রান্না বাড়া নাই, খাওয়া নাই, মনে করে গরু বাছুর ভালো লাগিয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ। বানের তোরে ভেসে গেছে কবরের মরদেহ, ভেসে গেছে ফসলি জমি, বসতঘর। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। টানা বর্ষণে কক্সবাজারের 7 উপজেলার চিত্র এটি। দুর্গত মানুষদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো খবর নেওয়া হয়নি। বৃহস্পতিবার বিকেল 4টা পর্যন্ত গেল 24 ঘন্টায় কক্সবাজারে 125 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজার থেকে সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। মাছ পেরিয়ে গ্রাম, দৃষ্টিসীমা যত দূর যায়, ঠাঁই নাই কোথাও, যেন ঠাঁই নাই, থই থই পানি। গেল কদিনের টানা বর্ষণে বিপর্যস্ত কক্সবাজারের 7 উপজেলার মানুষ, বিশেষ করে চকরিয়া, পেকুয়া আর নবগঠিত মাতামুহুরী উপজেলার মানুষের দুর্ভোগটা বাকিদের চেয়ে ঢের বেশি। পেকুয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি বাঁধ বানের তোড়ে ভেঙে গেছে। কয়েক ঘন্টা ধরে চেষ্টার পর হাল ছেড়ে দেন স্থানীয়রা, ততক্ষণে তলিয়ে গেছে সব। রাত 3টার পর থেকে পানি বেড়িবাঁধ পার হয়ে পড়তেছে এবং এটা এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রক্ষা করছি তো, রক্ষা করি, তারপরে এখান থেকে সবগুলা বাসি নিয়ে গেছে। চলাচলের রাস্তায় কোমর পানি, তাই তো কেউ আবার স্বজনের মরদেহ নিয়ে যাচ্ছেন রেল লাইন ধরে। পানিবন্দী মানুষের আক্ষেপ, গেল কদিনে তাদের দুর্দশা লাঘবে এগিয়ে আসেননি দায়িত্বশীল কেউই। যদি চেষ্টা করতো তাহলে এটা কোনোভাবে কি করা যেত, আটকা যেত। সবাই, এলাকার মানুষ সবাই প্রস্তুত ছিল, কিন্তু তারা এসে দেখে বলতেছে এটা এখন সম্ভব না। বর্ষণ আর পাহাড় ধস যেন সমার্থক হয়ে গেছে এ অঞ্চলে। বৃহস্পতিবারও পাহাড় ধসে চকরিয়ার বড়ইতলিতে 13 বছরের 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাড় তলে দোষী মরে গেছে, মেডিয়ে দেখা গেছে তারা হইনি পারে, লাস্ট একদম হইতে যে তারপরে তারা মেডি কুরিয়ার বাইরে আর ভাই কইছে, আর ভাই তোমার রাতে থাকি আমার মেডি আইব না জানি রে মা। উজান থেকে নেমে আসা মাতামুহুরী নদীর পানি না কমলে এই দুর্ভোগ কমার সুযোগ নেই বলে মনে করেন স্থানীয়রা। এদিকে বুধবার 5 জনের মৃত্যুর পরও অবস্থা আগের মতোই আছে রোহিঙ্গা ক্যাম্পে। জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন পাহাড়ের খাঁজে। এখনো ডর আছে, হাঞ্জা নালে ডর বুঝি আমাদের বাদিল বেশি মজবুত করি ওয়াল তুলিলে পারিব। পানি জোড়া সীমত কি হইয়া হাইন্দা লামি আসে, মানে মতের ফোন নাম্বারে মতম্বারে পানা টানা হরিণ বা আগুলো লামি আসে মত মানে হতে হই। এই ঘর এটা বেশি আছে, কেমন মাদে এলাম মদার আছে, জানাই আছে, ঘরও বেশি আছে। যেহেতু তারা অনেকদিন ধরে এখানে বসবাস করছেন এবং স্থান সংকুলন না হয় মূলত তারা এই ধরনের ঝুঁকি নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন, সুতরাং এখান থেকে যাওয়ার আসলে বিকল্প তারা দেখছেন না। তারা বলছেন যাতে যত দ্রুত সম্ভব এটির একমাত্র সমাধান হতে পারে তাদেরকে প্রত্যাবাসন, অর্থাৎ তারা যেই ভূমি থেকে এসেছে নিজের ভূমি থেকে, সেই নিজের ভূমিতে ফিরে যাওয়াই একমাত্র সমাধান হতে পারে। না হলে এই যে বছর বছর প্রাণহানি বা বছর বছর ক্ষয়ক্ষতি, সেটি ঠেকানো বা সেটি রোধ করা একেবারেই অনেকটা অসম্ভব বলে মনে করছেন রোহিঙ্গা জনগোষ্ঠী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কুতুপালং,
উখিয়া, কক্সবাজার। 3 দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ। ঘরবাড়ি, দোকানপাট, সড়ক তলিয়েছে পানির নিচে, জ্বলছে না চুলা। অবর্ণনীয় দুর্ভোগে এসব এলাকার মানুষ। বৃষ্টি কিছুটা কমায় আগের দুদিনের মতো ভয়াবহ জলাবদ্ধতা না হলেও পানি সরেনি অনেক এলাকার। শহরের বাইরে 16টি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত, অনেক সড়কে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। নগরীর উত্তর আগ্রাবাদের মুহুরীপাড়া, দাইয়াপাড়ার চিত্র এটি। 2-3 দিন ধরে ঘরের নিচতলায় হাঁটু থেকে কোমর পানি, নষ্ট হচ্ছে আসবাবপত্র, জ্বলছে না চুলা। বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। রান্না বান্না খাওয়ার থেকে শুরু করে বিশেষ করে বাথরুম, টয়লেট, এটা বিশেষ করে এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর মধ্যেই পানি। তো আমরা কই যাব, কোথায় যাব? ঘরের ভিতরে যা আমাদের মাল সামান খাওয়া, তো আমাদের সব কিছুই কষ্ট। রান্না করতে পারতেছি না, খাইতেও পারতেছি না। আমরা এই বাজারে বুট মুড়ি চিরা যা আছে এই টুকটাক খাবার খাওয়া চলতেছি। পানির জন্য তো আমরা কষ্ট পাই যাচ্ছি। আমাদের যারা নিচতলা থাকে বা টিন শেড ঘরে থাকে, তাদের তো রান্নাবান্না আছে 3-4 দিন বন্ধ। এমন কোনো বাড়ি নেই যে বাড়ির নিচতলায় পানি উঠেনি। খাল ডুবে রাস্তার উপর দিয়া হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি, কোমরের উপরে 1 বুক পরিমাণ পানি। আর এই যাবৎ কোনোদিন এতটুক পানি হয় নাই। বৃষ্টি তো হবেই, অনেক মিলিমিটারের পানি বৃষ্টি হচ্ছে, তত পানিও বেশি হচ্ছে, কিন্তু এটাতে যাওয়ার পথটা ক্লিয়ার রাখতে হবে। চাঁদগাঁও, মোহরা, বাকলিয়া, আগ্রাবাদ, সিডিএ সহ বন্দরনগরের সব নিচু এলাকার একই অবস্থা। জোয়ারের পানি ঢোকায় পরিস্থিতি বেহাল। দোকানপাটে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল। কালকে রাত থেকে এখানে আমরা পানি হিসতে হিসতে আমার সব বিয়ে করতে, পানি শেষ করতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য তো নাই, আর মালটালো ক্ষতি তো হবে। 7 দিন ধরে এখন দোকানদারি করতেছেন, অনেক জিনিসপত্র ক্ষতি হয়ে গেছে ভাই। ব্যবসা বাণিজ্য বিলকুল নাই, এখন দেখেন সব জায়গায় পানি। আমাদের দুর্ভাগ্য, আমার কোনো মেয়র, কোনো মন্ত্রী, কোনো দেশপ্রেম নাই, আমাদের প্রতি কোনো মায়া মমতা নাই। আমরা যে কত কষ্ট, বাসা থেকে বের হতে পারি না, এক পর পানিতে বন্দি। আমরা এখন প্যারালাইজড হয়ে গেছি। অনেক বছর ধরে দেখতেছি শুধু এভাবে পানিকে পানি, একটু সমুদ্রের মতো হয়ে যাচ্ছে। কি কাজ করতেছে আমি বুঝতেছি না, এগুলো কোনো ধরনের কাজ হচ্ছে না। বারবার আমরা সড়ক বহর জনগণ সবে ভোগান্তির মধ্যে আছে। গত 2 দিনের তুলনায় বৃহস্পতিবার 3য় দিনে চট্টগ্রামে ভারী বর্ষণ তেমন হয়নি। বৃষ্টির মাত্রা কমায় প্রধান সড়ক এবং অনেক এলাকা থেকে পানি নেমে যায়। কিছুক্ষণের জন্য দেখা যায় সূর্যের মুখ। তবে বিকেলে আবারও বৃষ্টি শুরুর পর নিচু এলাকায় ফের জলাবদ্ধতা তৈরি হয়। সকালে বেশ কয়েকটি নিচু এলাকা পরিদর্শন করেন মেয়র। বলেন, সিডিএর অধীনে চলমান প্রকল্পের বাকি 30 ভাগ কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে। তবে নাগরিকদের সচেতন হবার পরামর্শ দেন তিনি। একদিনে 412 মিলিমিটার বৃষ্টিপাতের যে রেকর্ড, আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এখানে সেটা 500 মিলিমিটারও যেতে পারে, 600 মিলিমিটারও যেতে পারে। এই জন্য এই চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে। এটার জন্য এখন আমাদেরকে চিন্তা করতে হবে। যদি 500 মিলিমিটার একদিনে বৃষ্টি হয়, 600 মিলিমিটার একদিনে বৃষ্টি হয়, সেখানে আমরা শহরটাকে কিভাবে সেভ করব, শহরটাকে সুন্দর রাখব। তবে চট্টগ্রাম জেলার 16 উপজেলার পরিস্থিতির উন্নতি হয়নি। সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী সহ অনেক উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও প্লাবিত। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক। কেরানীহাট, বান্দরবান সহ অনেক সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ। পাহাড়ি ঢল এবং ডলু ও শঙ্খ নদীর পানি লোকালয়ে ঢোকায় পানিবন্দী হাজার হাজার মানুষ। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। লঘুচাপের প্রভাবে আগামী 72 ঘন্টা সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আছে পাহাড় ধসের আশঙ্কাও। তাই পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। তবে 12 জুলাইয়ের পর থেকে সারা দেশে কমতে শুরু করবে বৃষ্টি। এদিকে বৈরী আবহাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানেও দুর্ভোগে পড়েন নগরবাসী। টানা কয়েকদিনের ভারী বর্ষণে নাকাল চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য 3 জেলার মানুষ। ভারী বর্ষণ আর জোয়ারের পানিতে বন্দরনগরী সহ নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন স্থানে পাহাড় ধসে হতাহতের ঘটনাও ঘটছে। আবহাওয়াবিদরা বলছেন 12 জুলাই পর্যন্ত পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপর স্বাভাবিক হতে শুরু করবে পরিস্থিতি। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমে আসবে এবং 12 তারিখের পর থেকে অবস্থার আরও উন্নতি হবে বলে আমরা ধারণা করতেছি। ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলোতে, এই এলাকাগুলোতে পাহাড় ধসের সম্ভাবনা থেকেই যায়।
দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে দুপুরের পর আষাঢ়ের চিরচেনা রূপ দেখা যায় রাজধানীতে। মুষলধারে নামে বৃষ্টি, ভ্যাপসা গরমে খানিক স্বস্তি বয়ে যায় জনমনে। তবে ভোগান্তিতে পড়েন পথচারীরা। উত্তরা যাব, এই জন্য দাঁড়ায় আছি, বৃষ্টি পড়তেছে, বাসের জন্য অপেক্ষা করতেছি, বাস আসতেছে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছে না। বৃষ্টির জন্য এখনো বাস পাই নাই, তো অপেক্ষা করতেছি আর কি, বাস পেলে যাব ইনশাল্লাহ। দুদিন ধরে প্রকৃতির এমন রূপ দেখছে নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির প্রভাব থাকবে আরও 2 দিন। সন্ধ্যা বা রাত পর্যন্ত একটু কম থাকবে, তারপরে ভোর রাত্রের দিকে এবং আগামীকাল বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। 13 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা গোটা দেশেই কমে যাবে। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সেই সাথে উজান থেকে নেমে আসা ঢলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে মৌলভীবাজারের ধলাই ও মনু নদের পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়েছে কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানিও বইছে বিপদসীমার উপরে। বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামে খোয়াই নদীর পানি উপচে হাওরে ঢুকছে পানি আর প্লাবিত হচ্ছে লোকালয়। কয়েক স্থানে তীব্র নদী ভাঙনের সংখ্যা দেখা দিয়েছে। শেরপুরে পাহাড়ি ঢলে বেড়েছে জেলার সবকটি নদ নদীর পানি। জেল্লাখালী নদীর পানি উপচে তলিয়েছে নালিতাবাড়ি শেরপুর সড়কের বালুঘাটা গোল্লাপাড়া অংশ, এতে করে যান চলাচল ব্যাহত হচ্ছে। পাহাড় কাটা ও বন উজাড় বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এই প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। বলেন, সকল প্রাণ ও প্রাণীর জন্য দেশকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিশ্বে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান 3য় হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, একটি সভ্য দেশে যেভাবে কলকারখানা নির্মিত হচ্ছে তা মোটেও কাম্য নয়। পরিবেশ রক্ষায় 5 বছরে দেশে 25 কোটি গাছের চারা রোপণের রাজনৈতিক প্রতিশ্রুতি বিএনপি সরকারের। এরই মধ্যে সেটি বাস্তবায়নে চলছে কাজ। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। আবহাওয়া অনুযায়ী দেশ বিদেশি বিভিন্ন প্রজাতির গাছের প্রয়োজনীয়তা নিয়ে সংশ্লিষ্টদের কথা শোনেন সরকার প্রধান। এর আগে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের আলোচনা সভায় প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। বলেন, জলবায়ুর প্রভাব মোকাবেলায় সরকার নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে চায়। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় 3য় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিচারের দায়িত্ব আমি আপনাদের কাঁধে ছেড়ে দিচ্ছি, আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। অনুষ্ঠানে পাহাড় কাটা ও বন উজাড়কারীদের বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা জানান সরকার প্রধান। পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে বেশি। বহির্বিশ্বের গ্রিন ফ্যাক্টরির কথা তুলে ধরে দেশের কলকারখানার বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানান প্রধানমন্ত্রী। বলেন, শুধু আইন দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইন্ডাস্ট্রি আছে, অবশ্যই সেটা একটি ভালো বিষয়, কিন্তু মিল ইন্ডাস্ট্রির কারণে সবকিছু মিলিয়ে দুপাশের রাস্তার যে অবস্থা, এটি আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে। আমার মনে হয় কোনো একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। পুলিশ, জোর, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়। আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে এবছরের পরিবেশ পদক পান 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠান। বৃক্ষরোপণে পুরস্কার পায় 21 জন। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেয়েছেন 3 ব্যক্তি ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীর দাবি, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনতে চায় ঢাকা। পাশাপাশি ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ঢাকা দিল্লি আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে বলেও জানান তিনি। পররাষ্ট্র সচিব নিউ ইয়র্ক ও জেনেভায় নতুন দূতের পাশাপাশি ব্রিটেন ও ভারতের নতুন হাইকমিশনার নিয়োগে পেশাদারিত্ব প্রাধান্য পাচ্ছে বলে জানান শামা ওবায়েদ। 5 আগস্ট 2024-এর পর থেকেই দিল্লিতে অবস্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অন্তর্বর্তী সরকারের পর বিএনপি ক্ষমতায় এসেও তাকে ফেরাতে আদালতের রায়ের কপি সহ দিল্লিতে চিঠি লিখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিকভাবে জবাব না পেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে চলতি বছরের মধ্যেই দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা। সরকারও ফেরাতে চাই, শেখ হাসিনাও ফিরতে চান। এখন তাহলে চ্যালেঞ্জ কি? প্রশ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। আইনি জটিলতা আছে কি নাই সেটা আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা খুঁটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া আমাদের চালানো দরকার সেই প্রক্রিয়া আমরা চালাচ্ছি, সেটাতে কোনো ঘাটতি আমি দেখছি না। যিনি আসামি তার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না। এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ। সেই চুক্তি নবায়ন হচ্ছে কবে বা এটি নিয়ে দিল্লির মনোভাব কি, সেসব নিয়ে আলোচনা কতদূর? আর নবায়ন না হলে বাংলাদেশের পানি পাওয়ার ভবিষ্যৎ কি? সব আলোচনা তো ভিজিবল না, আলোচনা তো চলতে থাকে। তো যে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে সেই আলোচনায় আমি বিশ্বাস করি যে গঙ্গা চুক্তির গুরুত্বটা এবং গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারে এবং সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভালো সিদ্ধান্ত নেবে এবং আমরা মনে করি যে এটা পজিটিভ দিকেই আগাচ্ছে। সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মানবাধিকার কর্মী আইরিন খান। আর সেখানে কর্মরত সালাউদ্দিন নোমান চৌধুরী হচ্ছেন পরবর্তী পররাষ্ট্র সচিব। আর বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম দিল্লি যাবেন হাই কমিশনার হয়ে। আর দিল্লিতে থাকা রিয়াজ হামিদুল্লাহকে পাঠানো হচ্ছে জেনেভায় স্থায়ী প্রতিনিধি হিসেবে। জেনেভা থেকে ঢাকায় ফিরছেন নাহিদা সোভান, দায়িত্ব নিচ্ছেন ফরেন সার্ভিস একাডেমির। আর চুক্তিভিত্তিক নিয়োগে থাকা একাডেমির রেক্টর আব্দুল মুহিত যাচ্ছেন লন্ডনে হাই কমিশনার হয়ে। যে কোনো মন্ত্রণালয় দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আন্তরিকতা, কাজের প্রতি ডেডিকেশন এবং এফিসিয়েন্সি, কাজটি করতে ব্যক্তিটি পারদর্শী কিনা, কাজটি পারে নাকি এবং তার যোগ্যতা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তার যোগ্যতা, এগুলোর বিচারে যে কোনো মন্ত্রণালয় আমাদের রদবদল হয়। সবার আগে বাংলাদেশ দলের এই নীতি সামনে রেখে কূটনীতি এগোচ্ছে বলে জানান শামা ওবায়েদ। আমি আশা করছি যে ভারত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানের ৫৫ সংশোধনের আংশিক বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সকালে ৫৫ সংশোধনী নিয়ে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ। এটিকে ঐতিহাসিক রায় আখ্যা দেন আপিলকারী ও জামায়াতের আইনজীবীরা। গত সোমবার থেকে টানা কয়েকদিন শুনানি হয়। আপিলকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী পুরো সংশোধনী বাতিল চান, আর আংশিক বাতিল চেয়েছিল জামায়াত। এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ৫৫ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে তা বাতিল করে রায় দেন হাইকোর্ট। আর সেখানে সংবিধানের ৪৪-এর ২ ধারায় মৌলিক অধিকার বলবৎ করতে হাইকোর্টের বাইরে সংসদ চাইলে আলাদা আদালত গঠন করতে পারবে, সেই বিধানও বাতিল করা হয়। এছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল, অসাংবিধানিকভাবে সংবিধান সংস্কার বা পরিবর্তন করা, রাষ্ট্রদ্রোহিতার বিধানও বাতিল করা হয়। পাশাপাশি গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থাও ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তী সংসদ অধিবেশনে জুলাই চার্টারকে যেন মুখ্য বিবেচনায় রাখা হয় সে কথা মাথায় রেখে ৫৫ সংশোধনীর রায়ের আলোকে সংবিধানের সংশোধনী বিল আনা হবে। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে আইনমন্ত্রী কথা জানিয়েছেন। যে যে জায়গায় রিপ্লেস দরকার, যে যে জায়গায় সংস্কার দরকার, যে যে জায়গা আপনার সংযোজন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন দরকার, সব জায়গায় আমরা চেষ্টা করব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে।
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকান জায়ান্ট মরক্কো। বাংলাদেশ সময় আজ রাত 2টায় ম্যাচ শুরু হবে। টানা তৃতীয় সেমিফাইনাল খেলার লক্ষ্যে নামবে ফ্রান্স, আর আক্রমণভাগে দুর্দান্ত ফর্মের বিপক্ষে মরক্কোর জমাট রক্ষণ ও দারুণ কাউন্টার অ্যাটাকের এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। শুরু থেকে ফ্রান্স আক্রমণাত্মক খেলা উপহার দিচ্ছে। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান ডেম্বেলে ত্রয়ী ফ্রান্সের বড় অস্ত্র। আর শেষ 16 ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী ফ্রান্স। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মরক্কো আত্মবিশ্বাসী হলো। ম্যাচের আগে বড় ধাক্কা ইসমাইল সাইবারির ইনজুরি, তবে শেষ 16তে স্বাগতিক কানাডাকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে অ্যাটলাস লায়ন্সরা। গত বিশ্বকাপে সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতে প্রস্তুত হাকিমি, রহিমি ও গোলরক্ষক বুনোর মতো তারকারা। ফিফার রেফারি কারো দ্বারা প্রভাবিত নয়, এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দ্বারাও নয়। আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এবার স্পষ্ট ব্যাখ্যা দিলেন ফিফা রেফারি প্রধান পিয়ের লুইজি কলিনা। তার মতে মিশর ম্যাচে রেফারির নেওয়া সিদ্ধান্ত সঠিক ছিল। কলিনা বলেন, কাজের ক্ষেত্রে ফিফা রেফারিদের সম্পূর্ণ স্বাধীনতা দেয়া আছে। আর্জেন্টিনা মিশর ম্যাচের নাটকীয়তা শেষ হলেও রেফারিং নিয়ে থামেনি তর্ক বিতর্ক। 2 গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে মিশর। তবে মিশরের এই তীব্র ক্ষোভ ও অভিযোগের মুখে রেফারিদের পাশে দাঁড়িয়ে কড়া জবাব দিয়েছেন ফিফা রেফারি প্রধান পিয়ের লুইজি কলিনা। তিনি স্পষ্ট জানিয়েছেন, রেফারিং বিভাগের উপর ফিফা প্রশাসনের কোনো হস্তক্ষেপ থাকে না। কেউ দাবি করতে পারে না যে ফিফা রেফারিং কারো দ্বারা প্রভাবিত হতে পারে, এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দ্বারাও নয়। তিনি আমাদের সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন এবং সবসময় ফিফা টিম ওয়ানের প্রতি তার পূর্ণ সমর্থন দেখিয়েছেন। ম্যাচের বিতর্কিত গুরুত্বপূর্ণ 2টি সিদ্ধান্ত নিয়ে যুক্তিভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন কলিনা, যার প্রথমটি ম্যাচের 58 মিনিটে করা মোস্তফা জিকোর গোল বাতিল। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে মিশরের 19 নম্বর জার্সিধারী মারওয়ান আত্তিয়া স্পষ্টভাবেই আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের পায়ে পা দিয়ে মারিয়ে দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি ফাউল মানে ফাউলই। ফাউলটি স্পষ্ট মনে হোক বা না হোক, রেফারি যদি মাঠে এটি দেখতে না পান তবে ভিএআর সেখানে হস্তক্ষেপ করতে পারে। গোল থেকে দূরত্ব কতখানি ছিল বা ঘটনার কতক্ষণ পর গোল হয়েছে সেটির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এর পরের অভিযোগ মোহাম্মদ সালাহর পেনাল্টি আবেদন নাকচ। ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে আর্জেন্টিনার ডি বক্সে হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে পড়ে যান সালাহ। যদি গোলের আগে কোনো ফাউল না থাকে তবে ভিএআর রেফারিকে সেই অনুযায়ী পরামর্শ দেয়। যেমন ওই ম্যাচেরই শেষ দিকে মোহাম্মদ সালাহ ও হুলিয়ান আলভারেজের মধ্যকার ঘটনাটিকে রেফারি এবং ভিএআর সাধারণ ফুটবলীয় কন্ট্যাক্ট হিসেবেই গণ্য করেছিল, কারণ ডিফেন্ডার আগে বল স্পর্শ করেছিলেন এবং পরে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সংঘর্ষ হয়। ফিফার বিখ্যাত এই রেফারির মতে, বিশ্বকাপের মতো মঞ্চে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই এই খেলায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। 1 বছরের বেশি সময় ধরে বিশ্ব অর্থনীতি চরম সহনশীলতা দেখাচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্য সংকট এখনো সমাধান হয়নি। এভাবে চলতে থাকলে জ্বালানির দাম আরও বাড়বে, তখন অনেক দেশে মূল্যস্ফীতি সামাল দেওয়া কঠিন হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সন্ধ্যায় ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করেন এই সংস্থাটির জনসংযোগ পরিচালক জুলিকো জাক। জানান, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি চ্যালেঞ্জের মুখে পড়েছে, তাই সবশেষ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে অনেক দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। যদিও প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিনিয়োগ হচ্ছে প্রায় সব দেশেই, এটি মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে সহায়তা করছে। আর ভারত প্রসঙ্গে তিনি বলেন, শ্রম আইন ও বাণিজ্য উল্লেখযোগ্য উন্নতি করেছে দেশটি। অন্যদিকে উৎপাদনশীলতার হ্রাস ও বয়স্ক জনসংখ্যার চাপ সামলাতে হচ্ছে চীনকে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার যে ভুল করেছে সেই দায় বিএনপিকে বহন করতে হবে। সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে বলে জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ পার্টির আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে দ্বিচারিতা করেছে। জুলাই গণহত্যার দায়ে দ্রুত আওয়ামী লীগের বিচার করার দাবি করে জুলাইকে যারা ছোট করার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। এতে অংশ নেন বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আমি সরকারের কেউ নই। আলোচনায় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাই গণহত্যার দায়ে অতি দ্রুত দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন তারা। উনি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। সুতরাং শেখ হাসিনা অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগণ কখনই গ্রহণ করবে না। জুলাইয়ের এই সংবিধান সংস্করণের মাধ্যমে যদি সংস্কারের পথে হাঁটি, এটা একসময় চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়ে যাবে। তাই জনগণ বুঝে শুনে রায় দিয়েছে, সংশোধনী নয় সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন। জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষি করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে দিয়ে আসবে না। আমরা এই কোর্টের রায়ের প্রতি ইতিবাচক, কিন্তু আমাদেরকে এই কোর্টের রায়ের থেকেও জনগণের যে রায়, সেই রায়ের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে দ্বিচারিতা করেছে বলেও অভিযোগ করেন আলোচকরা। ঐকমত্য কমিশনে আলোচনার মাধ্যমে হওয়া কোনো সিদ্ধান্তই সরকার না মেনে প্রতারণা করেছে বলেও অভিযোগ তাদের। আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। তারা যে ভুল করেছেন, যে ব্লান্ডার করেছেন, তারা এখন ক্ষমতায় আছেন বুঝতে পারছেন না। অবিলম্বে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে সংসদে আইন পাশ করবেন, পাশাপাশি বিচারিক প্রক্রিয়াও চলতে থাকবে। জুলাইয়ের যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, সে পৃথিবীর যেইখানেই থাকুক না কেন এবং যত বছর থাকুক, এদেরকে যেন আমরা আইনের সম্মুখীন করি, তাদেরকে যেন ট্রায়ালের সামনে আনতে হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান আলোচকরা। জুলাইকে কেউ অবজ্ঞা বা ছোট করলে আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ 5 জনের মৃত্যু হয়েছে, 5 জন আহত হয়েছে। দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর পাবনা মহাসড়কের নারায়ণপুর এলাকায় ট্রাক ইজিবাইক সংঘর্ষে 3 জন নিহত হয়, 2 জন আহত হয়। পুলিশ জানায়, যাত্রী নিয়ে রাজাপুর থেকে গড়মাটির দিকে যাচ্ছিল ইজিবাইকটি। এ সময় নারায়ণপুর এলাকায় ইজিবাইকটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক রান্টু হোসেন নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত 4 যাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপন তৈলক্ষ নামের আরও 2 যাত্রীর মৃত্যু হয়। আহত অপর 2 জন চিকিৎসাধীন। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় মা ছেলের প্রাণ গেছে, 3 জন আহত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে সমাহিত করা হবে। দাফন করা হবে পরিবারের বাকি 4 সদস্যকেও। শেষ বিদায় জানাতে মাশহাদে মানুষের ঢল নেমেছে। এর আগে টানা 6 দিন 4 শহরে প্রিয় নেতার জানাজা পড়েন লাখ লাখ মানুষ। দেশের গণ্ডি পেরিয়ে শিয়াদের নেতা বনে যাওয়া খামেনিকে শ্রদ্ধা জানাতে ইরাকের কারবালা ও নাজাফেও জনস্রোত ছিল। 87 বছর আগে যে শহরে জন্ম নেন আয়াতুল্লাহ আলী খামেনি, সেখানেই ফিরল তার মরদেহবাহী কফিন। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে ইমাম রেজার মাজারে আজ সমাহিত করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। দাফন হবেন মার্কিন ইসরায়েলি হামলায় নিহত পরিবারের বাকি সদস্যরাও। খামেনিকে চিরবিদায় জানাতে বুধবার থেকেই মাশহাদের সড়কে সড়কে মানুষের ঢল। শোকার্ত ইরানিরা চান হত্যাকাণ্ডের প্রতিশোধ। সূচি অনুযায়ী স্থানীয় সময় সকালে দাফনের কথা থাকলেও ইরাকে ছিল ধারণার তুলনায় অতিরিক্ত জনস্রোত। ভিড় সামলে খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ ফেরাতে বেগ পেতে হয়। বাধ্য হয়েই দাফনের সময় পেছায় কর্তৃপক্ষ। তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কিংবা নিজের জন্য শহীদ হননি, বরং তিনি ইসলামের জন্যই শাহাদাত বরণ করেছেন। তিনি বিভিন্ন জনগোষ্ঠী সহ সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। শাহাদাতের মধ্য দিয়ে তিনি এই ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। যৌথ হামলায় নিহত হওয়ার 4 মাস পর গত 2 জুলাই প্রথমবার জনসম্মুখে উন্মোচন করা হয় খামেনির মরদেহবাহী কফিন। শুক্রবার শ্রদ্ধা জানান বিদেশি প্রতিনিধিরা। এরপর মরদেহ রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। 6 জুলাই মসজিদ প্রাঙ্গণ থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত হয় শোক মিছিল। এরপর 7 জুলাই শিয়াদের কাছে অন্যতম পবিত্র শহর কোমে নেওয়া হয় মরদেহ।
7 জুলাই স্থানীয় সময় রাতেই মরদেহ নেওয়া হয়েছিল ইরাকের নাজাফে। এয়ারপোর্টে প্রথম জানাজা শেষে আয়াতুল্লাহ খামেনির মরদেহ রাখা হয় নাজাফে অবস্থিত ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। সেখানেও আরেক দফা অনুষ্ঠিত হয় জানাজা। নাজাফ থেকে নেওয়া হয় কারবালায়। সেখানে খামেনিকে শ্রদ্ধা জানান লাখ লাখ মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধবিরতির পর ইরান জুড়ে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ও স্থাপনার 90টি লক্ষ্যবস্তুতে। এর মধ্যে রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বন্দর আব্বাস, সিরিক, কুনারাক, ইরান শার, সাবাহার ও বুশের। এছাড়াও পারস্য উপসাগরের আবু মুসা, জাস্ক, কেশম দ্বীপেও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলা এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধুমাত্র বন্দর আব্বাসে 8টি বিস্ফোরণ হয়েছে। আহভাজ শহরে হামলায় মারা গেছে 3 জন। ইরানের অন্যতম বাণিজ্যিক হাব সাবাহার বন্দরকে প্রথমবারের মতো টার্গেট করা হয়েছে। 2টি জেটি, একটি কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাটি। ইরান শার বিমানবন্দরে চালানো হামলায় এক দমকল কর্মীর মৃত্যু হয়। উত্তর পূর্ব ইরানের আক্কালা শহরে একটি রেলওয়ে ব্রিজেও হামলা হয়েছে। এরই জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডানের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছড়ে IRGC। হামলার পর বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। শোনা গেছে একাধিক জোরালো বিস্ফোরণ। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।